আমার মায়ের নাম ভদ্রা। কিরণ যখন ছোট ছিল মা ওদের বাড়িতে কাজ করত। মা কিরণকে স্নানও করিয়ে দিত। স্নান করিয়ে দেবার সময় মা ছায়া পড়ে থাকতো। ছায়াটা বাঁধা থাকতো বুকের কাছে, দেখতে বেশ ভালোই লাগতো। মা রোজ খেলতো কিরণের খেলনাটা নিয়ে। কি যে ভালো লাগতো কিরণের তা বলে বোঝানো যাবে না। কিরণকে দেখে মার চোখেও কেমন যেন ঝিলিক মেরে যেত। এভাবে চলতে চলতে হঠাৎ একদিন কিরণের যন্ত্র থেকে ছিটকে বেরিয়ে গেল। মার কাপড় নোংরা হয়ে গেল মাকে দেখে ভীষণ খুশি বলেই মনে হচ্ছিল। মা হেসে কিরণকে বলল, দাদা বাবু তুমি বড় হয়ে গেছো বলে একটা চুমু খেলো। আর এদিকে কিরণ সুখে যেন আত্মহারা হয়ে যাচ্ছিল। স্নান করে বেরিয়েই মা ছুটল কিরণের মায়ের কাছে, গিয়ে বলল, দাদা বাবু বড় হয়ে গেছে। মায়ের কথা শুনে কিরণের মা বলল, তাহলে সব শেখা তুই কিরণকে। মা আপত্তি জানিয়ে বলল, এখনো সময় হয়নি, আমার সাথে শুয়ে দাদা বাবু মজা পাবে না। ওকে সব শেখানোর জন্য আমি আমার মেয়েকে পাঠিয়ে দিব। তুমি কামনার থাকার একটা ব্যবস্থা করে দিও। কিরণের মা জানতে চাইল, তোমার মেয়ে কামনা পারবে তো সব খেলা শেখাতে? মা উত্তর দিল, আরে বৌদি, তোমার আর দাদার সাথে শুয়ে শুয়ে ও এক্সপার্ট হয়ে গেছে গো। কিরণের মা বলল, ঠিক আছে, তাহলে কালকে কামনাকে পাঠিয়ে দিস, পাশের রুমে ওর থাকার ব্যবস্থা করে দেব। মা এবার কিরণের মায়ের দিকে রহস্যজনক ইঙ্গিত করে বলল, হ্যাঁ বৌদি, দাদাবাবু খেলা শিখে গেলে তুমি ঘরেই একটা মেশিন পাবে কাজ করার জন্য। মায়ের কথা শুনে কিরণের মাও খুশি হলো খুব। যাই হোক, পরের দিন মা আমাকে কিরণদের বাসায় পাঠিয়ে দিল। কিরণ স্নান করবে, তাই মার জন্য ওয়েট করতে লাগলো। আমি ওই সময়ে বাথরুমে এসে ঢুকলাম। কিরণ কিছুটা চমকে উঠে লজ্জায়। আমি একটু হেসে দিলাম, এরপর ডাব খেতে দিলাম। কিরণ মনে মনে ভাবলো, ইস কি সুন্দর লাগছে, মাসির থেকেও অনেক অনেক সুন্দর। ডাবগুলো বড় সাইজের মৌসুম্বি লেবুর মতো। দেখে ও লাফিয়ে উঠলো। আমি ওর এই অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠলাম। কিরণ হাঁ করে দেখছে, তাই দেখে আমি বললাম, এমন হাঁ করে কি দেখছো? এখন স্নান করে নাও, দুপুরে ভালো করে সব দেখবে, আর আমিও দেখবো তুমি কত বড় হয়েছো। আমি এগিয়ে গিয়ে ধরে বললাম, বেশ সুন্দর তো দাদা বাবু। কিরণ বলল, তুমিও কি মাসির মতো মালিশ করে দেবে? আমি হেসে হেসে বললাম, খুব শখ না বাবুর? আরে দেবো দেবো, আরো অনেক কিছুই দেবো তোমাকে। আমি তোমাকে অনেক কিছু দেবো বলেই তো আমি এসেছি, কিন্তু এখন স্নান করতে হবে। আমার কথা শুনে কিরণের ভেতরে লোভের বাসা তৈরি হতে শুরু করলো। কিরণ বলল, মাসি ধরতে দিত না, কিন্তু তুমি দেবে তো? ওর কথায় আমি মাথা নাড়লাম। কিরণ হাত বাড়িয়ে একটা ডাব ধরলো। আমি হাসলাম। তারপর এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমি ওকে ফিসফিস করে বললাম, দুপুরবেলা এসো কিন্তু আমার কাছে, সব পাবে, মজা করে ডাব খেতে পারবে। দরজার বাইরে দাঁড়িয়ে কিরণের মা আমাদের সব কথাই শুনতে পেল। কিরণ ভালো খেলোয়াড় হয়ে উঠলে লাভটা তারই হবে। ঘরেই একটা খেলোয়াড় জোগাড় হয়ে যাবে ওকে তৃপ্তি দেবার জন্য। দুপুরে ঘরের দরজা খোলা রেখেছিলাম আমি। আমি জানতাম কিরণ আমার এই ডাক এড়িয়ে যেতে পারবে না। অনেক পুরুষে আমার এই ফাঁদে পড়েছে। তাছাড়া কিরণ দাদা বাবুকে সমস্ত খেলা শেখানোর দায় এখন আমারই। একটু পরে ধীর পায়ে ঘরে ঢুকে পড়লো কিরণ। আমি বললাম, দরজাটা লাগিয়ে আমার কাছে এসে বসো। কিরণ বাবুর যন্ত্রটা বেশ বড়, কাকুর মতোই প্রায়। আমি অর্পিতাকে বৌদি বললেও অরূপকে কাকু বলেই ডাকে। আমার পুরনো কথা মনে পড়তে থাকে। অনেকদিন আগের কথা। অরূপ আমাকে নিজের কোলে বসাতো, কাকুর হাতগুলো কিলবিল করে ঘুরে বেড়াতো। কাকু চুমু খেত আমাকে, যন্ত্রটা ধরিয়ে দিত আমার হাতে, ছোট ছোট হাত দিয়ে আমাকে নেড়ে দিতে হতো। কাকুর চোখের ইশারায় আমার মাও তখন কাছে আসতো না। একদিন আমাকে কোলে তুলে নিয়ে গেল বেডরুমে। সারা দুপুর আমার সাথে খেলেছিল কাকু। সেটাই ছিল আমার প্রথম খেলা, খুব ভালো লেগেছিল। পরের দিন উপহার পেয়েছিলাম একটা নতুন ড্রেস আর 2000 টাকা। এখন সেই খেলায় অর্পিতা বৌদিও থাকে। বৌদি আর কাকুর সাথে শুয়ে শুয়ে বিছানায় বেশ পোক্ত হয়ে উঠেছি আমি। মাঝে মাঝে আমাকে কাকুর কয়েকজন বন্ধুকেও দিতে হয়েছে। একবার তো আমাকে নিয়ে মন্দারমণি বেড়াতে গেছিল কাকুর 2 বন্ধু। 3 দিন টানা খেলা চলেছিল। দুটো বয়স্ক লোক একসাথে আমার সাথে খেলতো। তবে ফিরে আসার পর আমার খুব যত্ন নিয়েছিল খুবেরা। সেবারে যখন আমার বোন ঝিলম এসেছিল, কাকুর চোখে লালসার ঝলক দেখেছিল সে। অরূপ কাকু আমাকে বলেছিল, তোর বোন বেশ দাসামাল হয়েছে তো, রোজ নিয়ে আসিস, অনেকদিন নতুন কাউকে খাইনি। এই কথা বলে চোখ মেরেছিল ঝিলমকে। 2 দিন পরে আমি ঝিলমকে কাকুর কোলে বসে থাকতে দেখেছি। হাতে মোবাইল নিয়ে তন্ময় হয়ে কি যেন দেখছে, আর কাকুর হাত ঘুরে বেড়াচ্ছে ভেতরে।
ঝিলমর মুখ চোখ লাল হয়ে আছে। ওর দিকে তাকিয়ে নোংরা হেসেছিল কাকু। আমি বুঝেছিলাম বোন ঝিলমর পেছনে কাকু লাগছে। কাকুর খেলার ফাঁদে পড়ে গেছে আমার বোন ঝিলম। কাকু এখন বাইরে থাকে, কিন্তু যখন আসে ঝিলমকেও নিয়ে আসতে হয় এখানে। উফ, কতদিন কাকুর সাথে খেলিনি। তবে কিরণ দাদা বাবুর এই বয়সে বেশ বড় হয়ে গেছে, ভালো করে শিখিয়ে নিলে ভালো খেলতে পারবে। কিরণ আমার কাছে এসে বসলো। আমি অর্পিতার কাছে থেকে নিয়ে আসা ভিডিও চালিয়ে দিলাম। কিরণ হা করে দেখতে লাগলো। মনে মনেও আমাকে কল্পনা করলো ভিডিওর মাঝে আমি ওকে সাহায্য করতে থাকি। একটু পরে কিরণ অস্থির হয়ে ওঠে। আমি কিরণের কানে কানে বলি, দাদা বাবু খেলবে ওই রকম, কিন্তু ওর গলা শুকিয়ে আসে উত্তেজনায়। কোনো মতে ঠকিলে বলে, কিরকম? রোজ দুপুরে কিরণ এভাবে আমার কাছে শিখে নিতে শুরু করে সমস্ত কলা কৌশল। রোজই বিভিন্ন পোজে আমি কিরণ দাদাবাবুর কাছে খেলতে থাকি। আমি মনে মনে ভাবি, দাদাবাবু খেলায় ওস্তাদ হয়ে উঠলে ঝিলমকেও নিয়ে আসবো একদিন, দুই বোন একসাথে খাবো। আমি কয়েকদিন আমার বান্ধবী বেবি ঝুমাকেও নিয়ে এসে দেখেছি কিরণ দাদাবাবু 2-3 মেয়েকে অনায়াসে লাগাতে পারে। অর্পিতা মাঝে মাঝে জানালার আড়াল থেকে দেখে আর মনে মনে হিসেব করে ওর কাছে আসবে কবে। কিরণের জীবন যেন বদলে যেতে থাকে, একটা ছেলে থেকে আস্তে আস্তে পুরুষ হয়ে উঠতে থাকে। একদিনের কথা, আমি আমার বোন ঝিলমকে বললাম, এই শোন, কিরণ দাদাবাবু খেলার সব কলা কৌশল রপ্ত করে ফেলেছে, এখনো দারুণ খেলোয়াড়। তুমি যদি চাও আমরা দুই বোন মিলে কিরণদার সাথে খেলতে পারি। ঝিলম আমাকে বলল, এই বয়সে আমাদের মতো দুজনের সাথে খেলতে পারবে বলে আমার মনে হয় না। আমি এবার একটু জোর দিয়ে বললাম, একদিন খেলেই দেখ, 7 দিন বিছানা ছেড়ে উঠতে পারবি না। আমার কথা শুনে ঝিলম রেগে গিয়ে বলল, ঠিক আছে যাব, তবে না পারলে আমি কিন্তু খুন করে চলে আসবো। সেদিন শনিবার আমাদের 3 জনের খেলার আসর বসলো। শুরু থেকে কিরণ যেভাবে ব্যাট চালাতে থাকলো তাতে আমাদের অবস্থা বেশ নাজেহাল হলো। প্রায় 45 মিনিট পর ঝিলম বলল, দাদাবাবু এবার আস্তে চালাও, আমি আর পারছি না। আমি বললাম, কিরে ঝিলম, এখনই এই অবস্থা? আরো ঘন্টাখানেক অপেক্ষা কর, তারপর না শেষ হবে। কিরণ এক মনে ব্যাট চালিয়ে যেতে থাকলো। আর ঝিলম বলল, তাহলে আমি শেষ রে দিদি, এবার একটু থামা।